মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো আলোচনাই চাইছে না ভারত সরকার। আজকে এরকমই এক রিপোর্ট প্রকাশ পেয়েছে বিবিসিতে। কেন হঠাৎ করে ভারত সরকার এই ধরনের আগ্রাসী এক স্টেটমেন্ট প্রকাশ করলো, সে বিষয়ে অনেকে প্রশ্ন করছেন। কালকে আমি একটি খবর আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। সেখানে বলেছিলাম মোহাম্মদ ইউনূসের 11 জন প্রতিনিধি দল বাংলাদেশ থেকে কলকাতাতে আসছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে। কিসের মিটিং? সেখানে মূলত দুটো বিষয় মিটিং হওয়ার সম্ভাবনা ছিল। এক, গঙ্গা চুক্তি, দুই, তিস্তা চুক্তি। প্রসঙ্গত এই দুটো চুক্তি কিন্তু দীর্ঘদিন ধরে ভারতবর্ষ বাংলাদেশের সঙ্গে নেগোশিয়েট করে যাচ্ছে। গঙ্গা চুক্তি শেষবারের জন্য রিনিউ হয়েছিল 1996 সালে, কিন্তু তিস্তা চুক্তি এই পার্টিকুলারলি এই সাবজেক্টের প্রোগ্রেস কিন্তু এখনো অবধি বিভিন্ন ক্ষেত্রে হয়নি। কারণটা কি? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিস্তা চুক্তি নিয়ে একবার যখন রিনিউ করতে গেছিলেন এবং কমপ্লিট করতে গেছিলেন, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো বিষয়টায় বাধা দেন। তিনি বলেন বাংলাকে টপকে কোনো ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার এই চুক্তি করতে পারে না। মূলত তার আপত্তিতেই সে সময় তিস্তা চুক্তি কিন্তু সম্পূর্ণ হয়নি। এবার বাংলাদেশ সরকার চাইছে যেন তেন প্রকারে তিস্তা চুক্তি এবং গঙ্গা চুক্তি যেন ভারতের সঙ্গে খুব শীঘ্রই তারা করে ফেলতে পারে। যদি না করে, বিকল্প হিসাবে বাংলাদেশ কিন্তু একাধিক ভয়ানক, ভারতের ক্ষেত্রে নিঃসন্দেহে ভয়ানক পরিকল্পনাও সাজিয়ে রেখেছে। তা আমি কালকের ভিডিওতে আপনাদের জানিয়েছি। এই খবর যখন প্রকাশিত হয়েছিল তখন একাধিক জায়গায় বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মানুষ ভারতের ইন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমাকে কমেন্টে অনেকে বলেছেন কেন কেন্দ্রীয় সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করছে না এবং কেনই বা কেন্দ্রীয় সরকার এদের সঙ্গে আলোচনা করতে চাইছে। আজকে বিবিসি বাংলা এই খবর প্রকাশ করে বলেছে তিস্তা চুক্তি নিয়ে ভারতবর্ষ একদম মোহাম্মদ ইউনূসকে মুখের উপরে না বলে দিয়েছে। কারণটা কি? কারণ ভারত সরকার নাকি মনে করে এই মোহাম্মদ ইউনূস সরকারের কোনো রাজনৈতিক ভ্যালিডিটি নেই, অর্থাৎ এই সরকার নির্বাচনে জিতে আসেনি, ফলে এদের সঙ্গে ভবিষ্যতের জন্য কোনো চুক্তি রিনিউ করার জন্য আলোচনাটাও করবে না ভারত সরকার। তাহলে 11 জন প্রতিনিধি বাংলাদেশে পাঠাচ্ছে, তারা মূলত কি কাজ করবে? সেখানে ভারত সরকার বিভিন্ন সংবাদপত্রে জানিয়েছেন তারা আসছে মূলত টেকনিক্যাল টিম হয়ে। অর্থাৎ ভারতবর্ষ কড়াভাবে বাংলাদেশ সরকারকে বলেছে তোমাদের হায়ার কোনো অফিসিয়ালদের সঙ্গে আমরা এই মুহূর্তে আলোচনা করব না, কিন্তু গঙ্গা চুক্তি রিনিউ করার যেহেতু সময় এসে গেছে, তাই নিয়ম অনুসারে তোমরা টেকনিক্যাল টিম পাঠাতে পারো। সেই বিশেষজ্ঞ টিমের সঙ্গে আমাদের বিশেষজ্ঞ দল একসঙ্গে গিয়ে গঙ্গার বিভিন্ন জায়গা পরিদর্শন করবে এবং 2026 সালে গিয়ে সেই চুক্তি রিনিউ আমরা করব। 1996 সালে ভারত এবং বাংলাদেশের সঙ্গে এই গঙ্গা চুক্তি হয়। এই গঙ্গা চুক্তি যখন রিনিউ করার সময় আসে, তখন বাংলাদেশ এবং ভারতের দুই বিশেষজ্ঞরাই কিন্তু এই পার্টিকুলারলি বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। মূলত বাংলার ফারাক্কা ব্যারেজ কেন্দ্রের অঞ্চল এবং বাংলাদেশের হার্ডিন ব্রিজ পয়েন্ট, এই পার্টিকুলার দুই জায়গা দুই দেশেরই বিশেষজ্ঞরা কিন্তু পরিদর্শন করেন এবং সেই পরিদর্শন হয়ে যাওয়ার পর তারা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেন। রিপোর্টে তারা কি বলেন? রিপোর্টে এই দুই চুক্তির মধ্যে মানে বর্তমান অবস্থা অনুযায়ী দুই চুক্তিতে কি কি পরিবর্তন করা উচিত বলে তারা একটি রেকমেন্ড করেন সরকারকে। এই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে পরবর্তী চুক্তি কিন্তু রিনিউ করার দিকে এগোয় দুই দেশ। তারা মূলত কি কি দেখেন? তারা দেখেন প্রথমত, যখন এই চুক্তি হয়েছিল 1996 সাল, সে সময় গঙ্গা নদীর যে নাব্যতা, আজকের নাব্যতার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। নদীর জল ধারণ ক্ষমতা কিন্তু প্রতিনিয়ত কমছে। অর্থাৎ বাংলাদেশ যে দিনের পর দিন দাবি করে যে চুক্তি অনুযায়ী ভারতবর্ষ গঙ্গা নদীর জল বাংলাদেশকে দেয় না, তা যে সম্পূর্ণ ভিত্তিহীন তা কিন্তু প্রমাণ করে দেবে এবার ভারত সরকার। কারণ নদীর নাব্যতা অর্থাৎ নদীর মাটিতে যদি পলি জমে নিচে, তাহলে জল ধারণ ক্ষমতা কমে যাওয়ায় জলের পরিমাণই তো কমে যাচ্ছে। ফলে বাংলাদেশের পক্ষ থেকে কিছুদিন আগে যে দাবি করা হয়েছিল গরমের সময় এই জল আটকে বাংলাদেশের খরার জন্য আসলে দায়ী ভারত সরকার, সেই দাবি কিন্তু নস্যাৎ করার সময়ও এটা। এই বিশেষজ্ঞ কমিটি ফারাক্কাতে যাবেন, তারা নিজেরা দেখবেন যে পার্টিকুলারলি গঙ্গার কত পার্সেন্ট জল ভারত পাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যমুনা ভাগীরথীতে কত শতাংশ জল ভারতবর্ষ দিচ্ছে। অর্থাৎ চুক্তি অনুযায়ী ভারতবর্ষ ঠিক কতটা অ্যাক্টিভলি এই পুরো বিষয়টাকে মেরামত করেছে বা দেখেছে, সে বিষয়ে তারা কিন্তু আলোকপাত করবেন। বাংলাদেশের বিশেষজ্ঞরাও
এই পুরো বিষয়টায় সহমত হবেন কি হবেন না সেটা তো পরের বিষয়, কিন্তু আসল বিষয় হলো অন্তর্বর্তীকালীন কোনো সরকারের উপদেষ্টা, সমন্বয়ক, বিশেষজ্ঞ এই পুরো বিষয়টার মধ্যে ঢুকতেই চাইছে না বা ঢুকতে পারবে না, তা পরিষ্কারভাবে ভারত সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। এবং এটাও বলে দেওয়া হয়েছে ভারত সরকার এই মুহূর্তে তিস্তা চুক্তি নিয়ে কোনো আলোচনাই চাইছে না মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রসঙ্গত এই যে দুই দেশের মিটিং হচ্ছে, সেই দুই দেশের মিটিং আসলে ৮৬তম মিটিং, অর্থাৎ ২০ বছরের এই চুক্তিতে ৮৬ বার এই নিয়ে টেকনিক্যাল কমিটি একে অপরের সঙ্গে মিটিং করছেন। অর্থাৎ এই টেকনিক্যাল কমিটিতে ভারত সরকারের কোনো অফিসিয়াল প্রতিনিধি কিংবা বাংলার কোনো অফিসিয়াল প্রতিনিধি কিংবা বাংলাদেশের রাজনৈতিক দলের কোনো অফিসিয়াল প্রতিনিধি থাকবেনই না, তা ভারত সরকার কিন্তু কনফার্ম করেছে। অর্থাৎ এই মিটিং এর গুরুত্ব কিন্তু আগের থেকে অনেকটা এক ধাক্কায় কমিয়ে দিল ভারত সরকার। ঠিক যেখানে বিশেষজ্ঞ কমিটি, নদী বিশেষজ্ঞ কমিটির একাধিক সদস্য এই মিটিং এ এঙ্গেজ হবেন এবং আসলে ভারত এবং বাংলাদেশের পরবর্তী ধাপে এই চুক্তি কিভাবে রিনিউ করা যায় সে বিষয়ে একটি রিপোর্ট দেবেন। 2026 সালে চুক্তি রিনিউ হবে। 2025-এর এই সময় এসে এই রেকমেন্ডেশন রিপোর্ট তৈরি করবেন বিশেষজ্ঞ কমিটি। আর মোহাম্মদ ইউনূসের সরকারের স্থায়িত্ব ঠিক কতদিন সেই বিষয়ে তো রাজনৈতিক বিশেষজ্ঞরাই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের স্থায়িত্ব নিয়েই যেখানে তাদের নিজের দেশেই এত বড় একটা জিজ্ঞাসা চিহ্ন, বড় প্রশ্ন, ঠিক সেখানে এই চুক্তি রিনিউ ভারত সরকার কার সাথে করবে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। তাই মোহাম্মদ ইউনূস সরকারকে কোনো ভ্যালিডিটি দিতে চায়নি ভারতের এই নির্বাচিত সরকার। তিস্তা চুক্তি নিয়ে একাধিক ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তি বিভিন্ন জায়গা থেকে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাননি এই তিস্তা চুক্তি হোক, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপর প্রেসার ক্রিয়েট করেছে চীন। তারা বলেছে তারা তিস্তার পার্টিকুলারলি এই অংশটিকে নিয়ে, যে অংশটিকে বাংলাদেশের পাটে পড়েছে, তারা তিস্তা ওয়াটার রিজার্ভ এই পার্টিকুলারিটি প্রজেক্ট করতে চাইছে। আর যদি তারা করতে পারে, তারা নিজেরাও জানে এই তিস্তা ওয়াটার রিজার্ভ প্রজেক্ট থেকে শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেকের দূরত্ব অত্যন্ত কম। তাই তিস্তা চুক্তি এখনই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত সরকার কোনোভাবেই তুলে দিতে চাইছে না, এমনকি নেগোশিয়েটটাও করতে চাইছে না। কারণ যখন এই পুরো বিষয়টা নেগোসিয়েশনের জায়গায় যাবে, তখন কিন্তু তারা চীনের সঙ্গে আলোচনার পথ একটা খুলতে শুরু করবে। আর মোহাম্মদ ইউনূস সরকারের যে গতি প্রো চায়না, প্রো পাকিস্তান সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা এই তিস্তা চুক্তি সরকার থেকে যাওয়ার আগেই হয়তো চীনকে লিখে দিয়ে চলে যাবে। তখন অন্য সরকার এসে আন্তর্জাতিক চুক্তি বদল করতেও পারবে না। আর এখানেই কিন্তু ভারত সরকার আসল মাস্টার স্ট্রোকটি খেলে দিয়েছেন। তারা বলে দিয়েছেন এই তিস্তা চুক্তি নিয়ে ন্যূনতম আলোচনাটুকুও চাইছে না এই মুহূর্তে ভারত সরকার, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক ভ্যালিডিটি নেই। একদম কোট অ্যান্ড কোট পলিটিক্যাল ভ্যালিডিটি এই শব্দটা এই প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। কিছুদিন আগে সেনাপ্রধানও বলেছিলেন যতক্ষণ না নির্বাচিত সরকার বাংলাদেশে আসবেন ততক্ষণ ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কিন্তু ভালো হবে না। আর ঠিক তার পরের দিন জয়শঙ্কর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিদিন সকালে উঠে উপদেষ্টারা আমাদের নামে বলবেন, অথচ আপনারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, একসঙ্গে তো চলতে পারে না। আর এরপরে তিস্তা চুক্তির এই বৈঠক কার্যত বয়কট করলো ভারতবর্ষ এবং বুঝিয়ে দেওয়া হলো এই মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে রাজনৈতিক স্তরে কিংবা সরকারি দপ্তরের পক্ষ থেকে কোনো আলোচনা নয়। এবার কি করবেন মোহাম্মদ ইউনূস? মানুষকে ভুল বোঝানোর খেলা তো দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। এই হুঁশিয়ারি দিয়েছিলেন তিস্তার জল দিতেই হবে ভারতকে, না হলে আমরা চীনের সঙ্গে চুক্তি করব। ভারত সরকার যদি এই চুক্তিতে সায় না দেয়, সই না করে, নো ক্লিয়ারেন্স সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট যদি না দেয়, আপনারা চীনের সঙ্গে কি নিয়ে বৈঠক করবেন? করেই নিন। কি ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন। আর ভারত সরকার এই মিটিং বয়কট করে কি ঠিক সিদ্ধান্ত নিল? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।